গপ্প মিরের থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু জিএমটি শর্টস। আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের ভয়। তাহলে শুরু করা যাক। আবার বৃষ্টি নামল। আজ সারাদিন ধরেই বৃষ্টি এই থামে এই নামে। মেঘের কাজল মেখে আকাশ হারিয়ে ফেলেছে তার নীলিমা। সূর্য কখন উঠেছে আর কখন অস্ত গিয়েছে কেউ জানে না। ময়লা দিনের আলো এবং তারই ভিতরে ধীরে ধীরে ঘনিয়ে উঠছে আসন্ন সন্ধ্যার বিষণ্ণ অন্ধকার। গঙ্গার ধারে বাড়ির তেতলার বারান্দায় বসে আছি কয়েকজন বন্ধুর সঙ্গে। নদীর বুক জোড়া বৃষ্টির জল ছড়া দেখতে দেখতে দ্বিতীয়বার চায়ের পেয়ালা খালি করলুম। কিছুক্ষণ সবাই চুপচাপ। একটা দমকা ভিজে বাতাস গায়ের উপর হুস করে স্যাঁতস্যাঁতে নিঃশ্বাস ফেলে চলে গেল। বারান্দার কোণ ঘেঁষে সরে বসে চোখ তুলে দেখি অন্ধকার কখন নিঃশব্দে এসে গ্রাস করে ফেলেছে গঙ্গার ওপারকে। নীল গাছের সার, বেলুড় মঠের গম্বুজ, বালি ব্রিজ ও দক্ষিণেশ্বরের মন্দির চূড়া অদৃশ্য। এপারে আমার বাড়ি ও নদীর মাঝে জনবিরল পথ হঠাৎ মুখরিত হয়ে উঠল। রাম নামের মহিমা কীর্তন করতে করতে একদল হিন্দুস্থানি শবদেহ বহন করে নিয়ে যাচ্ছে। জনৈক বন্ধু শুধলেন, হেমেন্দ্র, এই বাড়িতে তুমি একলাই থাকো? প্রায় তাই বটে। এখান থেকে শ্মশান খুব কাছে? হ্যাঁ, এই তো। রোজ রাত্রেই এখান দিয়ে মরা নিয়ে যায়? তা যায়। তখন তোমার একলা থাকতে ভয় হয় না? কিসের ভয়? কিসের আবার? ভূতের? আমার ভূতের ভয় নেই। তুমি ভূত মানো না? না, ঠিক মানি না বলতে পারি না। এদেশের আর বিদেশের বড় বড় পণ্ডিতরাও ভূত মানেন। তাদের কথা অবিশ্বাস করতে ইচ্ছে হয় না। তুমি তো নিজেও অনেক ভূতের গল্প লিখেছ। হ্যাঁ, কাল্পনিক গল্প। তুমি কখনো ভূত দেখোনি? আমার বাবা প্রেতিনী দর্শন করেছিলেন, তার নিজের মুখে সে গল্প শুনেছি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভূত দেখেছিলেন, তার জীবনী পাঠ করলেই জানতে পারবে। কিন্তু তুমি নিজে ভূত দেখেছো? ভৌতিক কাণ্ড দেখেছি। কিরকম? কোথায়? জয়মিত্র স্ট্রিটে 31 কি 32 বছর আগেকার কথা। খবরের কাগজেও সেই ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল। প্রত্যেক দিন দলে দলে কৌতূহলী লোক ঘটনাস্থলে গিয়ে জনতার সৃষ্টি করত। ব্যাপারটা কি? ভৌতিক উপদ্রব। চোখের সামনে দেখেছি দুমদাম করে ইট বৃষ্টি, কিন্তু কে যে ফেলছে কিছুই বোঝা যায় না। দুষ্টু লোকের নষ্টামি হয়তো। মোটেই নয়। দিনের বেলা বাড়ি ঘিরে পুলিশ পাহারা, তবু ইট পড়া বন্ধ হয় না। ঘরের ভিতরে মেঝের উপর রয়েছে বাসনকোসন, হঠাৎ সেগুলো জ্যান্ত হয়ে পাখির মতো শূন্য দিয়ে উড়ে আরেক জায়গায় ঝনঝন করে গিয়ে পড়ল। কিন্তু তুমি সচক্ষে আসল ভূত দেখেছো কি? আসল নকল জানি না, একবার একটা ব্যাপার দেখেছিলাম। তাই নাকি? এই ব্যাপারটা একটু শুনি তো। বলছি, কিন্তু এটা বোধহয় ভূতের গল্প নয়। ভনিতা ছাড়ো তো, গল্পটা বলো। হ্যাঁ হ্যাঁ, গল্পটা বলো তো। হ্যাঁ। আরো জোরে বৃষ্টি এলো, ঝমঝম করে। গঙ্গা জল আর দেখা যায় না, কিন্তু শোনা যায় তার তরঙ্গ তান। এখনো আলো জ্বলেনি। বারান্দায় বন্ধুদের দেহগুলো দেখাচ্ছে ছায়া মূর্তির মতো। একটা নতুন সিগারেট ধরিয়ে চেয়ারের ওপর ভালো করে বসে আরম্ভ করল। যেটা বলছিলাম, 31-32 বছর আগেকার কথা। গঙ্গার ধারে আমার এই বাড়িখানার জায়গায় তখন ছিল খোলা জমি। আমরা বাস করতুম পাথুরিয়া ঘাটার পৈতৃক বাড়িতে। তেতলার ছাদে একপাশে আমার শোয়ার ঘর, তার দক্ষিণ দিকে জানালা দিয়ে দেখা যায় অনেক দূর পর্যন্ত। জানালার নিচেই একটা 1.5 হাত চওড়া কিন্তু বেশ খানিকটা লম্বা খানা। তার ভিতরে ছিল সাপ আর ইঁদুরের বাসা। মাঝে মাঝে সেখানে প্যাঁচারাও আনাগোনা করত। খানার পরেই পাশাপাশি 3খানা ছোট ছোট পুরনো বাড়ি। পূব দিকের বাড়িখানা এ পাড়ায় ছিল কুবিখ্যাত।
আমাদের বাল্যকালে আর প্রথম যৌবনে বাড়িখানা ছিল পরিত্যক্ত। সবাই বলতো সেটা নাকি হানা বাড়ি, ভাড়া নিতে চাইতো না। তো আমার বাবা ওই বাড়ির ছাদের উপরেই গভীর রাতে একটি অবগুণ্ঠনবতী নারী মূর্তি দেখেছিলেন, কিন্তু তাকে ধরতে গিয়েও ধরতে পারেননি। তার চোখের সামনেই নাকি মিলিয়ে গিয়েছিল মূর্তি। আমি যখন তেতলার ওই ঘরে গিয়ে বাসা বাঁধি তখন বাড়িখানা সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল, যদিও রাতে সবাই তার দিকে ওই সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করত। আমি কিন্তু বহু বছরেও সে বাড়ি থেকে সন্দেহজনক কিছুই আবিষ্কার করতে পারিনি। তবে একদিনের ব্যাপারের কথা মনে আছে। আমার অভ্যেস ছিল ঘুমের আগে অন্তত মাঝরাত পর্যন্ত লেখাপড়া করা। সেদিনও তাই করছিলাম। রাত 12টা বাজে, চারিদিক নিঝুম। তো আচমকা সেই স্তব্ধতা বিদীর্ণ করে, আকাশ বাতাস স্তম্ভিত করে অপার্থিব এক নারী কণ্ঠে জেগে উঠল তীব্র প্রচণ্ড ক্রন্দন স্বর। তেমন ভয়াবহ চিৎকার জীবনে আর কখনো আমি শুনিনি। আমার সারা গা যেন আচ্ছন্ন হয়ে গেল। মাত্র একবার সেই বীভৎস কান্না শোনা গিয়েছিল বটে, কিন্তু সেটা শুনতে পেয়েছিল পাড়ার সমস্ত লোক। এবার এই পাড়ায় সকলেই আমার আত্মীয় কুটুম্ব। পরদিন সকালে উঠে খোঁজ খবর নিয়ে বুঝলাম কোনো বাড়ি থেকে কোনো নারী কাল রাত্রে অমন করে কান্নাকাটি করেননি। সকলেই মত প্রকাশ করলেন আওয়াজটা এসেছিল আমাদের বাড়ির পাশের ওই খানার ভেতর থেকে। আমিও এই মতে সায় দিতে বাধ্য হলুম বটে, কিন্তু মাঝরাতে খানার ঘুটঘুটে অন্ধকারে বসে কোনো নারী যে ওরকম ভয়ানকভাবে কেঁদে উঠবে এটাও তো সম্ভবপর বলে মনে হলো না। আজ পর্যন্ত এই ক্রন্দন রহস্যের কোনো হদিশ পাইনি। অতঃপর যে ঘটনার কথা বলবো তারও উৎপত্তি ওই খানার ভিতরে। সে রাত্রে ভীষণ গুমোট। বাইরে চাঁদ আলো ঢালছে বটে, কিন্তু বাতাসের শ্বাস একেবারে রুদ্ধ হয়ে গেছে। রাত 2টো বেজে গিয়েছে, তবু চোখে ঘুম নেই। বিছানায় পড়ে আইঢাই করছি। পাশ ফিরে পাশবালিশটা জড়িয়ে ধরে দক্ষিণে জানালা দিয়ে বাইরের দিকে তাকালুম। ধবধবে জ্যোৎস্নায় ছাদের পর ছাদ ভেসে যাচ্ছে। চাঁদের আলোর ভেতরে যে ঠান্ডার আমেজটুকু আছে, এই দারুণ গুমোটে সেটা মনের ভিতরে গ্রহণ করার চেষ্টা করলুম। হঠাৎ আমার চোখ দুটো চমকে উঠল। খানার দিক থেকে জাগলো দুখানা ছোট ছোট হাত, তারপর চেপে ধরলো জানালার দুটো গরাদ। তারপরই দেখা গেল একটা মাথা এবং তারপরেই সমস্ত দেহটা। একটা 5-6 বছরের শিশুর দেহ। বিশেষভাবে কিছুই বুঝতে পারলুম না, কারণ বাইরে চাঁদের আলোর দিকে পিছন ফিরেছিল বলে দেহটাকে দেখাচ্ছিল কালো অন্ধকার দিয়ে গড়া। জানালার মাঝামাঝি যে আড়াআড়ি কাঠ থাকে, মূর্তিটা তার উপরে উবু হয়ে বসল। তারপর সামনের দিকে তোলা 2 হাত দিয়ে গরাদ ধরে বোধহয় আমার দিকেই তাকালো। বেশ দেখতে পেলাম তার আগুনে চোখ দুটো। 3 কি 4 সেকেন্ড সে ঠায় ওইভাবে বসে রইল। তারপর জানলার গরাদ ছেড়ে দেওয়াল ধরে ওপরের দিকে অদৃশ্য হয়ে গেল। আমি ভীতু প্রকৃতির নই কোনো কালেই, তবু বুকের ভেতরটা ছমছম করে উঠল বই কি। প্রায় মিনিট খানেক ধরে কিংকর্তব্য বিমূঢ়ের মতো চুপ করে বসে রইলুম বিছানার উপর। তারপরই নিজেকে সামলে নিয়ে চট করে উঠে পড়লুম আর ঘরের কোণ থেকে একগাছা লোহা বাঁধানো লাঠি নিয়ে দরজা খুলে বাইরে, মানে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালুম। পরিষ্কার চাঁদের আলো, চারিদিক স্পষ্ট দেখা যাচ্ছে, কেউ কোথাও নেই। তো এই অবস্থায় তেতলা ছাদে উঠলুম।
মূর্তিটার এইখানেই আসবার কথা। দেখি সেখানেও কেউ নেই। কি ভাবছো, আমি বাঁদরের মূর্তি দেখেছি? প্রথমে আমারও সেই সন্দেহ হয়েছিল, কিন্তু মূর্তিটা বাঁদরের মতো ছোট হলেও বাঁদর নয়। কারণ প্রথমত, জল ভরা অন্ধকার খানায় বাঁদর থাকে না। দ্বিতীয়ত, বাঁদররা নিশাচর জীব নয়। আর তৃতীয়ত, জানলার উপর ছিল মসৃণ দেওয়ালের অনেকখানি, তাই বলে কোনো বাঁদরই টিকটিকি কি মাকড়সার মতো উপরে উঠতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সেটা কি? আমি জানি না, আজও জানি না। তারপরেও ওই ঘরে কাটিয়েছি অনেকগুলো বছর, কিন্তু মূর্তিটা আর কখনো আমার সঙ্গে দেখা করতে আসেনি। ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কবলে পড়ে সেই রহস্যময় বাড়িটা এবং সেখানকার বাড়িগুলো এখন তো অদৃশ্য হয়েছে। অগত্যা আমার কথা ফুরলো। ঝুপুর ঝুপুর বৃষ্টি পড়ছে, হু হু করে বাতাস বইছে, ছলাৎ ছলাৎ করে গঙ্গা জল তীরে এসে আছড়ে পড়ছে। পৃথিবী অন্ধকার, আর এদিকে আমার বন্ধুরা স্তব্ধ। সুইচ টিপে আলো জ্বাললুম। বন্ধুরা বিরক্ত হয়ে বলল, ধ্যাৎ, দিব্যি একটা ভুতুড়ে পরিবেশ গড়ে উঠেছিল। হ্যাঁ, এই আলো জেলে সব মাটি করে দিল। সত্যি? আমি কিন্তু এটা ভূতের গল্প বলে মনে করি না। তা আমরা যদি নকলে আসলের সুখ পাই তাতে তোমার কি? হ্যাঁ। তাই না তাই? বলো তো, আবার আলো নিভিয়ে দিই? না ভাই, ছেঁড়া তার জোড়া লাগে না। তার চেয়ে তুমি বরং আবার গরম চা নাও। হ্যাঁ, সেই ভালো। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।